আমাদের দেওয়া। আপনারা যাদেরকে দেখছেন তারাই হেল্প করেছে, তার বাইরে তো কোনো স্পন্সরশিপ। যদি নিতুদা অ্যাকচুয়ালি এটা নিয়ে ভাবছেন, ইটস আ ভেরি ওয়েলকাম চেঞ্জ, কারণ কি সবাইকে এটা নিয়ে কথা বলা উচিত, সবাইকে সোচ্চার হওয়া উচিত। বিকজ আমি আমি লাস্ট আমি তো 2 মাস জাস্ট এসছি ক্লাবে, আমি লাস্ট 2 মাসে যা ফেস করেছি, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্ট। এজেন্টদের যে একটা প্রভাব রয়েছে সেটা বন্ধ হওয়া দরকার বলে যেটা বলেছে আর কি, তুমি সেটা নিয়ে আগেও বলেছো আর কি, আমার মনে পড়ছে। আমি 5-7 বছর ধরে বলছি এজেন্সি রাস্তাই শেষ করে দিচ্ছে। আমি সব এজেন্টদের কথা বলছি না, কয়েকটা এজেন্ট, তাদের কাছে ম্যাক্সিমাম প্লেয়ার তারা হোল্ড করছে। ইন ফিউচার যদি ক্লাবগুলো, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ক্লাবগুলো যদি এই এজেন্টদের থেকে প্লেয়ার নেওয়া বন্ধ না করে এবং আগামী প্রজন্ম যেন এই এজেন্টদের কাছে না যায়, তার প্রয়াস না চালায়, ভারতীয় ফুটবলে আরো দুর্দিন দেখতে হবে। এই যে কালচারটা চলে এসছে উইথ এজেন্টস কন্ট্রোলিং এভরিথিং, আর একটা এজেন্টের 20-25টা করে প্লেয়ার, আর এরকম 5-6টা বড় এজেন্ট আছে যারা হয়তো ব্যাঙ্গালোর বা গুজরাট থেকে অপারেট করছে, অ্যান্ড টু ডিল উইথ দেম সারাদিনের, মানে ক্লাবের আরো এতগুলো বিষয়ের সঙ্গে ডিল করার পরে ওদের সঙ্গে জুমে বসা আর নেগোশিয়েট করা, আলটিমেটলি দ্য এন্ড আনসার ইজ ওরা যেটা চাইবে ওটা হবে। This overall is very bad for Indian football. স্পোর্টিং ক্লাবে রয়েছে এই মুহূর্তে। একটা প্রেস কনফারেন্স শেষ হলো যেখানে সচিব ওয়াসিম আকরাম, ফুটবল সচিব বেলাল আহমেদ খান এবং অন্যতম প্রধান কর্তা গজল জাফর তারা ছিলেন প্রেস মিটে। যে বিষয়টা এখানে উঠে এলো সেটা শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং এর সমস্যা নয়, যে বিষয়টা উঠে এলো সেটা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় সমস্যা। যেখানে ফুটবল একটা অলাভজনক, যদি একটা ব্যবসা ধরে থাকি, কারণ কর্পোরেটটা যখন ইনভলভ হচ্ছে সেখানে নিশ্চয়ই বিজনেস আছে, কিন্তু সেটা যখন অলাভজনক, সেই অলাভজনকের কারণ কি কি পরিস্থিতি, প্রিম্যাচিওর বিজনেস মাইন্ডেড জায়গায় রয়েছে যে আমাদের দেশের ফুটবল, সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এজেন্ট রাজ, যেটা আমরা বেশ কয়েকদিন ধরে বলছিলাম। মোহামেডান স্পোর্টিং এর ক্ষেত্রে একই সমস্যা। আব্দুল কাদেরি বলে একজন ফুটবলার এখানে ছিলেন, যার জন্য মোহামেডান স্পোর্টিং অলরেডি 3.5 কোটি টাকা পে করেছে, কিন্তু তিনি দুটো মরশুম একটিও ম্যাচ না খেলে শুধুমাত্র চোট পেয়েছিলেন প্রথম দিনের অনুশীলনে, এবং সেই চোট পাওয়ার পর তিনি একটাও ম্যাচ খেলেননি, কিন্তু তার জন্য 3.5 কোটি টাকা পে করতে হয়েছে মোহামেডান স্পোর্টিং কে। আই লিগ খেলতে গেলে 3-4-5 কোটি টাকায় আই লিগ হয়ে যায়, সেখানে একটা ফুটবলারের জন্য আইএসএল এ এই টাকা খরচ করেছে মোহামেডান। তার সঙ্গে বেশ কিছু ইন্ডিয়ান ফুটবলার রয়েছেন যাদের ধরুন 10 টাকা তাদের দাম ছিল, তাদেরকে 20 টাকা 25 টাকা ইত্যাদি দাম বাড়ানো হয়েছে। কিন্তু ওনার অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট ওনাকে পেমেন্ট আমাদেরকে দিতে হবে, আমরা দিয়েছি পেমেন্ট। 2026-এও যখন ওনার সঙ্গে একটা মোটামুটি এগ্রিমেন্টে এসছিলাম, একটা মিউচুয়াল সেটেলমেন্টে এসছিলাম, ওইটাও যখন করা হয়নি, তারপরে আবার ফার্দার ব্যান্ড একটা লেগেছিল। ফাইনালি এপ্রিল মাসের 30 তারিখ আমাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছিল যার মধ্যে পেমেন্ট করার কথা ছিল, তো নানান কারণে তারপরে ম্যানেজমেন্ট চেঞ্জ, এই ডামাডলে সেই পেমেন্টটাও করা হয়নি। এবার ফাইনালি যখন আমরা নতুন কমিটিতে আসলাম, আমরা নতুন করে আবার এই নেগোসিয়েশন স্টার্ট করলাম, স্টার্ট করে ফাইনালি ওই টাকাটা পেমেন্ট করতে পেরেছি। মোহামেডান স্পোর্টিং এর আগের কমিটির কেউ ছিলেন না, একজন মাত্র ছিলেন সেই ইনভেস্টরদের সঙ্গে যোগসূত্রতা করার জন্য এবং ফুটবলার আনার ক্ষেত্রে যাকে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো ভরসা করেছিলেন তৎকালীন ক্লাব কর্তৃপক্ষ এবং টিম ম্যানেজমেন্ট। এবং তার ফলে যেটা হয়েছে, 5 টাকার প্লেয়ার 10 টাকা দাম হয়েছে। এবং আজকে প্রেস মিটে বেলাল আহমেদ খান এবং ওয়াসিম আকরামের কথাতে পরিষ্কার, ফুটবলারদের সঙ্গে যখন নেগোসিয়েশনের কথা হচ্ছে নানান রকম বিষয়ে, কিভাবে তাদের সঙ্গে নেগোসিয়েট করা যায়, এজেন্টদের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন
মোহামেডান স্পোর্টিং এর সেই সমস্ত যারা প্লেয়ার রিক্রুটের নেপথ্যে ছিলেন এবং এজেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, সেই এজেন্টরা কিন্তু ঢাল হয়ে দাঁড়াচ্ছে, ফুটবলারদের সঙ্গে কথা বলতে দিচ্ছে না। করে যে অনেক জায়গা আবার 25 টাকা করে দিচ্ছে, যারা টিম করতো সে সময়, সেটা তো কর্পোরেট হিসাবে যেটা চলছে ইনভেস্টারের আগে, যেটা আমি আগেকার বলছি। কোন দল, যে দল দুটো মরশুমে সবার শেষ করেছে, তার প্লেয়াররা আদৌ কোনো টিম পাবে কি তার ঠিক নেই। আপনার কাছে যদি আইএসএল টিম থাকে আপনি নেবেন না, অথচ সেই প্লেয়ারদের মধ্যে কোনো নেগোসিয়েশন নেই। আসুন আর একটা বিষয়, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসির মতো দলগুলো তারা ফুটবলারদের বেতন কাটেল করেছে, কেননা গত মরশুমে অর্ধেক আইএসএল হয়েছিল। মোহামেডান স্পোর্টিং তাদের কিন্তু এই অর্ধেক আইএসএল হওয়ার লিগে তারা রিকোয়েস্ট করেছে নানানভাবে, অথচ তাদের পাশে কিন্তু ফুটবলাররা বাদ দিন, এজেন্টরা তো দাঁড়ায়নি। আসলে এই এজেন্টরা ভারতীয় ফুটবলে বিষধর সাপের মতো। তাই তো কয়েকদিন আগে নিতু সরকার একই কথা বললেন, এজেন্টদের যে একটা প্রভাব রয়েছে সেটা বন্ধ হওয়া দরকার বলে যেটা বলেছে আর কি, তুমি সেটা নিয়ে আগেও বলেছো আর কি, আমার মনে পড়ছে। আমি 5-7 বছর ধরে বলছি, এজেন্সি রাস্তাই শেষ করে দিচ্ছে। আমি সব এজেন্টদের কথা বলছি না, কয়েকটা এজেন্ট, তাদের কাছে ম্যাক্সিমাম প্লেয়ার তারা হোল্ড করছে। ইন ফিউচার যদি ক্লাবগুলো, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ক্লাবগুলো যদি এই এজেন্টদের থেকে প্লেয়ার নেওয়া বন্ধ না করে এবং আগামী প্রজন্ম যেন এই এজেন্টদের কাছে না যায়, তার প্রয়াস না চালায়, ভারতীয় ফুটবলে আরো দুর্দিন দেখতে হবে। একটা ছেলে ফাইনাল হয়ে গেছে, এগ্রিমেন্ট পাঠানো হয়ে গেছে, আমাদের হয়েছে বছর, তারপরেও পাঠাবার পর বলছে অমুক ক্লাব একটা অফার করেছে, তোমার থেকে 30 লাখ বেশি তোমায় টাকা বাড়াতে হবে। এই খেলা একটা ফলস কল। আমাদের মতো ক্লাবগুলোর কি হয়, আমাদের তো ট্রফি ওরিয়েন্টেড, আগেই বলেছি, এই প্লেয়ার বাছাই করা প্লেয়ার নিতে হয়। কি বললেন শুনে নিন। আর একই কথা উচ্চারিত হচ্ছে মোহামেডান স্পোর্টিং সচিব ওয়াসিম আকরামের কণ্ঠেও। ভবিষ্যতে জোট বাঁধতে পারে ভারতবর্ষের এই অর্থনৈতিক সংকটে ভোগা ক্লাবগুলি। অর্থনৈতিক সংকটে কে ভুগছে না, সমস্ত দলই অর্থনৈতিক সংকটে প্রায় ভুগছে, কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো রূপরেখা নেই যেটা সলভ করা যায়। তবুও তার মধ্যে সুখের খবর, মোহামেডান স্পোর্টিং এর কিন্তু ব্যান উঠছে, এবং ব্যান ওঠার জন্য মোহামেডান স্পোর্টিং তাদের নির্দিষ্ট যে অর্থ যেগুলো সেগুলো দিয়ে দিয়েছে, কিন্তু ওই ফিফার আইন রয়েছে 31শে অগস্ট পর্যন্ত এই ব্যান লাগু থাকবে, কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তারা নতুন ফুটবলার নিতে পারবে। কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ নতুন ফুটবলার নেওয়া সম্ভব হবে না, কেননা যদি ফ্রি প্লেয়ার হয় তাহলে সম্ভব হবে, নয়তো নয়। কিন্তু শেষ পর্যন্ত ব্যান উঠলো এই কথাটি বলাই যায়, বা ব্যান ওঠার প্রক্রিয়া শুরু হলো এই কথাটি বলাই যায়। extra time.